আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় বন্ধুরা, যারা এই মুহূর্তে দেখছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের শুক্রবার দিনের আমার প্রথম লাইভ অনুষ্ঠান। আসলে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং বিশ্লেষণধর্মী কিছু কথাবার্তা বলবো। বিষয়টা হলো যে আমরা বাংলাদেশের মধ্যে যেই প্রেক্ষাপটে রাজনৈতিক সিস্টেম চালু হয়েছে, সেটা হলো পরিবারতান্ত্রিক রাজনীতি থেকে আমরা যেই ধরনের কার্যকলাপ আমরা শিখেছি বা দেখেছি বা ভুক্তভোগী হয়েছি, এই বিষয়টি নিয়ে কথা বলবো আজকের। পরিবারতান্ত্রিক রাজনীতি হচ্ছে যে এরকম যে বাংলাদেশের স্বাধীনতার বয়স প্রায় ৫৪ বছর। এর মধ্যে আমরা দেখেছি দুটি পরিবার বাংলাদেশকে শাসন করে আসছে, বা বাংলাদেশের কর্ণধার হিসেবে তারাই ছিলেন বেশিরভাগ। হুসাইন মোহাম্মদ এরশাদ তৃতীয় শক্তি হিসাবে যদিও উত্থান হওয়ার পরপরই তাকে আবার স্বৈর শাসকের তকমা দিয়ে তারা কিন্তু সরিয়ে দিয়েছে। এখন বিষয়টা হলো আজকের বাংলাদেশের মানুষের মানে যেই আশা নিয়ে এই দেশ স্বাধীন হয়েছিল, সেই স্বাধীনতার জায়গাটা সাধারণ মানুষ হিসেবে কতটুকু পূর্ণ হয়েছে। আজকের যদি প্রশ্ন করি আপনাকে কিংবা আমাকে, দেখবেন রাজনৈতিক দলগুলি এমন ভাবে একটা অবস্থা, এই পরিবারতান্ত্রিক রাজনীতির মূলধারা হচ্ছে এরকম যে সাধারণ জনগণকে নিষ্পেষিত নির্যাতিত করে করে তারপরে তারা কুড়ে কুড়ে খাবে এবং তার প্রতিবাদ কেউ করতে পারবে না। একটা সময় এই সাধারণ মানুষগুলিকেই কিন্তু দেখেন বিভিন্ন জায়গায় বিভিন্ন স্ট্যান্ড, বিভিন্ন সিটি কর্পোরেশন এরিয়া, ফুটপাতের দোকানপাট, এই সমস্ত সবকিছু দখল করে নিয়ে তারপর কিন্তু তারা রাজনৈতিক দল পরিচালনা করে, তাদের কর্মীদেরকে পরিচালনা করে। আসলে বিষয়টি কি এমন হওয়া উচিত ছিল? স্বাধীন দেশের মধ্যে স্বাধীনভাবে ব্যবসা করবে, স্বাধীনভাবে কর্ম করবে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা যার যার জায়গা থেকে, সেটাই তো চাওয়ার ছিল। কিন্তু আজকে কি হচ্ছে, আমরা কিন্তু সেই স্বাধীনভাবে আমার স্বাধীনতার পর থেকে স্বাধীনভাবে আমরা চলাফেরা করতে পারতেছি না, আমাদের দৈনন্দিন জীবন পরিচালনা করতে পারতেছি না। দেখবেন একটা রাজনৈতিক দল বিবাহ অনুষ্ঠান, এলাকার হয়তোবা মধ্যবর্তী একজন মানুষ সে তার মেয়ের বিবাহের জন্য আয়োজন করলো। এখন রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে যদি একজনকে সম্মান স্বার্থে বলে যে আজকে আপনার দাওয়াত, আমার ঘরে আসবেন, কিন্তু দেখবেন সেক্ষেত্রে তারা কিন্তু দল বল নিয়ে আসে। কিন্তু একবার চিন্তাও করেন এই মানুষটা এতগুলো মানুষের আয়োজন করেছে কিনা। এটা হচ্ছে রাজনৈতিক দলের একটা কালচার সিস্টেম। তারপরে দেখবেন একটা ফুটপাতের দোকান নিয়ে বসলে সেখান থেকে মাসোয়ারা কিংবা চাঁদা নিয়ে তারা কিন্তু চলে। এইভাবে যদি ক্যাটাগরির রাজনীতি চলতে থাকে, তাহলে এই দেশের মধ্যে ইনসাফ কায়েম হবে না, সম্ভব না। এরপরে আছে দেখেন ক্ষমতাসীন যারা থাকে, সম্ভাব্য ক্ষমতাসীন কিংবা ক্ষমতাসীন, এই সম্ভাব্য ক্ষমতাসীনদেরই বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীরা, আমরা দেখে আসছি তাদেরকেই তারা পূজা করে থাকে। মানে ইনসাফ যদি কায়েম করতে হয়, তাহলে কিন্তু এই রাষ্ট্রের সর্বপ্রথম আইন শৃঙ্খলা বাহিনীকে ইনসাফের ভিত্তিতে দেশ পরিচালনার দায়িত্ব নিতে হবে। তারা এই সম্ভাব্য রাজনৈতিক দলের, বড় দলের তোষামোদী না করলে তাদের কিন্তু দিন বা পকেট চলে না। এখন তাদের ইনকামকে বাড়ানোর জন্য, তা পুঁজি সম্বল বাড়ানোর জন্য তারা কিন্তু এগুলো পাঁচাটা গোলামি করে আসছে। এখান থেকে বের হওয়ার জন্য যে একটা মূল ধারার এই সিস্টেম আমাদের দেশের মধ্যে তো এখন বিরাজমান চলে, এখান থেকে বের হওয়ার জন্য দেখেন আওয়ামী লীগ কিংবা বিএনপি যারা আছে রাজনীতি করছে, এখান থেকে বের হওয়ার জন্য কোনো কিন্তু আমাদের মাথার মধ্যে চিন্তা ভাবনা নেই। এই জন্য আমাদের এখান থেকে বের হওয়ার জন্য আমাদের শরীফ ওসমান হাদি ভাই একটা সিস্টেম চালু করে দিয়ে গেছিলেন। শরীফ ওসমান হাদি ভাইয়ের চাওয়া ছিল যে এই কালচারটাকে পরিবর্তন করে দিয়ে সাধারণ মানুষের যে রাজনীতি, সাধারণ মানুষ যেটা পছন্দ করে সেই সিস্টেমের রাজনীতি চালু করার জন্য, যেখানে থাকবে না কোনো চাঁদা, যেখানে থাকবে না কোনো বৈষম্য, যেখানে থাকবে না কোনো মানে কি বলবো, গণতন্ত্রের নামে মানে ক্ষমতাধর ব্যক্তিদের পূজা, যেখানে থাকবে না কোনো মানে ইনসাফের একটা রাষ্ট্র কায়েমের জন্য
আমাদের শরীফ ওসমান ভাই কিন্তু প্রাণ চেষ্টা করে গিয়েছিল, কিন্তু হয়তোবা উনি এতদিন বেঁচে থাকলে আমরা আরো কিছু দেখতে পারতাম, শিখতে পারতাম, জানতে পারতাম, বুঝতে পারতাম। কিন্তু এই মূলধারাটাকে চেঞ্জ করার জন্য আবার যখন পেয়েছে এই বড় দলরা, তখন কিন্তু একদল মানুষ তাকে বাঁচতে দেয় নাই। তো বিষয়টা হলো যে শত্রু আজকের কিন্তু ঘরের মধ্যেই আছে, শত্রু কিন্তু বাইরে না। শত্রুকে যারা ব্যবহার করেছিল শরীফ ওসমান হাদী ভাইকে মারার জন্য, শহীদ করার জন্য, কিন্তু তারা কিন্তু এখনো ধরা পড়েনি। আর এইটাকে ভিন্ন দিকে সাজানোর জন্য, ঘোরানোর জন্য একটা কাউন্সিলরের নাম দিয়ে দিয়েছে। আসলে কিন্তু এই শরীফ ওসমান হাদী ভাইকে মারার জন্য বা শহীদ করার জন্য এই কাউন্সিলর দায়ী নাই। কারণ দায়ী নেই কারণে এই শরীফ ওসমান হাদী ভাইকে মারার জন্য যদি কাউন্সিলর দায়ী থাকে, তাহলে বহুত আগেই তিনি কিন্তু ধরা পড়তেন। এই মূল আসামি শুটার কিন্তু ফয়সাল ধরা পড়ে নাই। এখন ধরা না পড়ার কারণে আমরা মূল হোতাকে চিহ্নিত করতে পারছি না, হুকুমদাতাকে ধরতে পারছি না। বিষয়টা হলো কি, এর সাথে অনেকগুলো কাহিনী, অনেকগুলো লজিক কিন্তু আছে, সবগুলো আমি উপস্থাপন করতে পারবো না। যদি আমি উপস্থাপন করি হয়তো বা আমার সমস্যা হতে পারে, সেই জন্য। কিন্তু বিষয়টা হলো আপনারা বুঝে নেবেন, ধরে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জ্ঞান দান করছেন, সেই জ্ঞানের আলোকে আপনারা আমরা বোঝার চেষ্টা করব যে এবার আসেন তৃতীয় শক্তির রাজনীতি। সবসময় আমরা ধরে রাখি যে এবার মনে হয় আওয়ামী লীগ না হয় বিএনপি। প্রত্যেকটা বার এই ৫৪ বছর তো এদেরকে দেখেছেন। এখন আপনার ভিন্ন চিন্তা কেন আপনার মাথার মধ্যে আসে না? আপনার তো চাওয়া পাওয়া উচিত ছিল এরকম যে এদেরকে দেখা শেষ, এখন নতুন কাউকে দেখি সে কিভাবে রাষ্ট্র পরিচালনা করে। আপনি যদি সেটা যদি আপনার জায়গা থেকে পরিবর্তনের চিন্তা না করেন, তাহলে তো এই রাষ্ট্রটা ইনসাফের ভিত্তিতে রাষ্ট্র চলবে না। দেখেন, এই রাষ্ট্রের মধ্যে যতগুলো মানুষ মারা গেল, সাধারণ মানুষ, সবাই কিন্তু আপনার আমার মতো কোন রাজনৈতিক বড় হেভিওয়েট লোক কিন্তু মারা যায়নি। যাই হোক, আপনি বুঝে শুনে আগামী এই ত্রয়োদশ সংসদীয় নির্বাচন, আসন্ন সংসদ নির্বাচনের মধ্যে আপনি বুঝে শুনে ভোট দিবেন। এমন ব্যক্তিদেরকে ভোট দিবেন যারা অতীতে যাদের রেকর্ড ছিল খারাপ, তাদেরকে ভোট দিয়েন না। এটা করজোরে মিনতি করছি আপনাদের কাছে।